নম্বরটা আমি পড়ার জন্য করছি 1800 102 8014। আমি পুনরাবৃত্তি করছি 1800 102 8014। এছাড়া ইমেল আইডি support@westbengalcap.in, ইমেল আইডিতে support@wpcap.in, ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তা নিরসন করার ব্যবস্থা করা হবে একদম 24 ঘন্টার মধ্যেই। এছাড়া উচ্চশিক্ষা বিভাগের যে ইউটিউব চ্যানেল, তার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে। অডিও ভিজুয়াল এডি এবং ফ্লায়ার লিঙ্ক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে। কারা কারা এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন? সেন্ট্রালাইজ অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজগুলি, সংখ্যালঘু কলেজগুলি, বিএড কলেজগুলি, আইন কলেজগুলি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্ট, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স যে প্রোগ্রামগুলি আছে তারা এই ভর্তি প্রক্রিয়া গতবারের মতোই, আমি আবার বলি গতবারের মতোই তারা এবারও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালে বাইরে রয়েছে। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা পৃথক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্ট, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত এই যে কলেজ কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না, সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয়। এইগুলি বাদে সমস্ত কলেজে পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভর্তি হওয়া যাবে। বিশেষ আবেদন, গতবারের যে আমাদের যে অভিজ্ঞতা যা অত্যন্ত সদর্থক, তাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কাছে আমাদের তরফ থেকে, আমাদের কোটা দপ্তরের তরফ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন অবশ্যই তারা নিজেদের মোবাইল এবং ইমেল আইডি সাইবার ক্যাফের নয় ব্যবহার করেন সময় মতো সঠিক সংবাদ পাওয়ার জন্য নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবং দ্বিতীয় আমাদের সহায়তা যেটা আমরা অনুরোধ করছি পাওয়ার জন্য, পোর্টালে টাকা ফেরত পাওয়ার জন্য প্রদেয় যে ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য দেওয়ার সময় তারা যেন খুব সতর্ক হয়ে সেটি নথিভুক্ত করেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি গত বছর আমাদের প্রচেষ্টাকে ব্যাপক হারে প্রচার করার জন্য। এইচডিএফসি এবং স্টেট ব্যাংক ইন্ডিয়াকে ধন্যবাদ এই পোর্টালে পেমেন্ট গেটওয়ে সহ সমস্ত আর্থিক লেনদেনের সমস্ত পরিষেবা নিকটচায় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব বিনোদ কুমার মহাশয়কে, অন্যান্য আধিকারিকদের, কর্মীদের, ডিপিআই, সংশ্লিষ্ট জয়েন্ট ডিপিআই এবং এডুকেশন ডাইরেক্টরেট অন্যান্য আধিকারিক, কর্মীদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক এবং কর্মীদের যারা গত বছর নিরলস পরিশ্রম করে পোর্টালটি তৈরি করেছেন এবং খুব নির্বিঘ্নে পরিচালনা করেছেন এবং এই বছরও সফলভাবে করবেন বলে আমি আশা রাখছি। পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার উপদেশ, নির্দেশ এবং নিরন্তর সহযোগিতা ছাড়া এই পোর্টাল গোটা দেশে পশ্চিমবঙ্গে প্রথমবারেই এত সাফল্যের সঙ্গে এটা কিছুতেই আমাদের দপ্তর তা ফলপ্রসূ এবং তাৎপর্যবাহী এবং অভিঘাত সম্পন্ন করে তুলতে পারত না। সংশ্লিষ্ট সকলকে নমস্কার এবং ধন্যবাদ। কাদু পাচ্ছি এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী এতগুলো প্রযুক্তি কলেজ, বিশ্ববিদ্যালয় নানান স্তরে করেছে, সেখানে ছাত্রছাত্রীদের একটা স্বাভাবিকভাবেই আগ্রহ থাকার কথা। আমি সৌরভ দত্ত, টিভি9 বাংলা থেকে বলছিলাম।
পিএইচডি বাবদ একটা স্টাইপেন্ড এ রাজ্যের পড়ুয়ারা পান প্রায় ৮,০০০ টাকার মতো, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ। এটা নিয়ে যদি আপনার একটা প্রতিক্রিয়া দেন। বলুন। না, বন্ধ নয় তো, চালু আছে বলছেন আমাদের আধিকারিকরা, গৌরব। বন্ধ নেই। এই স্টাইপেন্ডটা এখন পেতে সমস্যা হচ্ছে আর কি পড়ুয়াদের এই ৮,০০০ এটা টাকা অন্য কথা, বন্ধ বা সমস্যা চালু করে দিতে হয়তো সমস্যা হতে পারে। তো এটা কার্যকর উপস্থিতি, সেটা ব্যতিক্রম মাত্র। সেটা আহ, যাতে না হয় সেটা আমরা নিশ্চিত করছি। আর তবে কিনা এটা অনেক ফান্ডিং এজেন্সি, আপনারা যদি ইউজিসি নেন সেখানে দেখবেন এটা অগ্রহণ হয়, কিন্তু সেটা আমাদের কোনো অছিলা বা বর্ম হতে পারে না। এটাও একই সঙ্গে ঠিক। আমরা প্রত্যেক এটা যাতে প্রত্যেক পান তার নিশ্চয়, তার নিশ্চয়তা দিই। বলছি এর বাইরে একটা সরকারি সার্ভিস কমিশন আবেদন শুরু করেছে। এখানে এটা নিয়ে কথা বলতে পারবো না, মাফ করবেন। এটাও তো একটা আবেদন, বিশাল একটা গর্ভযোগ্য পরীক্ষা দিচ্ছেন আপনারা। সেখানে একটা বড় সংখ্যক যারা candidate আছেন, তারা বলছেন পরীক্ষায় বসবো না, আন্দোলন করছেন। আজকে আপনারা যে ডেপুটেশন দিতে আসন করছেন, কালকেও এসছেন, বিধানসভা অভিযান করছেন। আপনি কি বলবেন, সামগ্রিকভাবে কালকে তো পরীক্ষার আবেদন করতে শুরু হয়ে গেছে? আবেদন শুরু হয়েছে এবং আমার কাছে খবর প্রচুর আবেদন জমা পড়ছে। যারা পরীক্ষা দিতে চান না তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। আমরা তো পরীক্ষা নিচ্ছি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেটা আমরা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বা দায়বদ্ধ। তো এখানে আমি আবার তাদের কাছে আবেদন করতে পারি যে আপনারা এই ধরনের কোনো হঠকারী জায়গায় না গিয়ে, আপনারা যদি যেটা সুপ্রিম কোর্ট চেয়েছেন যে আপনারা পরীক্ষায় বসুন, সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে যাতে আপনারা সেটা বুঝতে পারেন, এবং রাজ্য সরকার এবং এসএসসি আপনাদের সর্বস্তরে সহায়তা করুন। দাদা, আমার আরেকটা প্রশ্ন ছিল, যেটা আপনি যেটা জানান, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এত পরে কেন শুরু হচ্ছে? মানে হোয়াই ইজ টেকিং সো লং? মানে এই সরকার ঘোষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এত বেশি সময় কেন? এদিকে ভর্তি হওয়ার জন্য প্রিন্সিপালরাই বলছেন যে অটোনমাস কলেজে তারা চলে যাচ্ছেন, তাহলে আমাদের এখানে সময় লাগছে কেন? আমি আরেকটা প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনি বললেন যে সেন্ট্রাল সিস্টেমের আওতার বাইরে, অথচ কালকে থেকে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, তাহলে এটা কেন? এটা কি বেড়ে চলে? তারা সেটা নিতে পারছে না কেন? না, ওদের তো একটা সিলেকশন টেস্ট নেয়। তো আপনি বলছেন না হলেই ভালো হতো, আমরা বলছি বেটার লেট দ্যান নেভার। আপনি হয়তো চাইছেন একদিন নাই হতো, সেটা আপনার চাওয়া। আমাদের চাওয়া হচ্ছে এই সময়টাই ঠিক কিন্তু সময়। ওদিকে আরো আরো আমাদের আগে শুরু, মানে সরকার ঘোষিত কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় আর থেকে তো সেটা আপনি আপনারা শুরু করতে ঠিক পারছেন, করতে এটা পারেন, আমাদের কোনো কখন সিস্টেম সরকার করা। পরীক্ষা নেবে, কবে রেজাল্ট বার করবে, সেটা আগে বা পরে, তারিখটা পরে এবার চেষ্টা করবো আপনার সঙ্গে আগে থেকে আলোচনা করে নেবো। আর এবার এবছর তো আপনি জানেন যে সংরক্ষণ নিয়ে একটা জটিলতা ছিল। সেটা যে মুহূর্তে এই প্রধান সচিব যা বললেন, ডিসডব্লিউ ডিপার্টমেন্ট থেকে যে মুহূর্তে এটা নির্দেশিকা এসছে, গেজেট নোটিফিকেশন হচ্ছে, তার 7 দিনের মধ্যে আমরা করছি। কোথায় দেরি হয়েছে বুঝলাম না। আর তার থেকেও বড় কথা, এই পুরো প্রক্রিয়াটা ইউজিসি যে টাইমলাইন দিয়েছে তার সঙ্গে একদম সঙ্গতিপূর্ণ, এবং তার সঙ্গে সামঞ্জস্য আছে। আমরা বরং গতবারে হয়েছিল 19 তারিখ, তার আগে করলাম, আজকে করলাম 17 তারিখে। এবার হ্যাঁ, বলুন বলুন, লাস্ট কোশ্চেন। मैं विशाखा तिवारी, सम्मान न्यूज़पेपर से। सर, मेरा सवाल ये है कि अभी रिसेंटली গত 2024-25 শিক্ষাবর্ষে মোট 4,44,190 জন ছাত্রছাত্রী এই পোর্টালের মাধ্যমে সরকার পোষিত 16টি বিশ্ববিদ্যালয়ে অধীনে মোট 461টি কলেজে ভর্তি হয়েছে। এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোন রকম অস্বচ্ছতার অভিযোগ ওঠেনি, এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল। 44,744 জন ছাত্রছাত্রীকে আমরা গতবারই মোট 10,46,64,071 টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম।
নেক্সট, গতবার এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম: স্বচ্ছ, সহজ এবং সাবলীল। এই বছর উচ্চশিক্ষা বিভাগ 17টি সরকার ঘোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460খানা সরকারি এবং সরকার ঘোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 18ই জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় বদলাতে পারে। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি, এটা বোধহয় চোখে দিচ্ছি। হ্যাঁ, আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে 1 জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 1 জুলাই পর্যন্ত। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন। প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না। প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগেই যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকা দিলেই তারা ভর্তি হতে পারবেন, আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না। যদি ফিস কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীকে দিয়েছিলেন তা ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে চলে যাবে। এটার জন্য অতিরিক্ত কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের SMS এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন। নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইম তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। সহায়তা, আমরা একটা নতুন সহায়তা এবার আনছি। আমরা এটার নাম দিয়েছি বিনা।
বীণা অর্থাৎ বীণা রঞ্জিত, মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র, পৌরাণিক দেবী, তার তাকে বলা হয় গোটা ভারতবর্ষে তিনি বিদ্যার দেবী হিসেবে খ্যাত ভারতী। তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বীণা, সেইটি হচ্ছে পৌরাণিক শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বীণা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বীণা উত্তর দেবেন আপনাদের, উত্তর দেবে আপনাদের। এছাড়াও গতবার যেমন ছিল, ছাত্রছাত্রীদের সহায়তার জন্য 30টি টেলিলাইন, বিশিষ্ট হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে। নম্বরটা আমি জাস্ট পড়ার জন্য করছি: 1800 102, উপর থেকে। আমি মধুমিতা দত্ত, আনন্দবাজার পত্রিকার রিপোর্টার। মন্ত্রীমশাইকে একটা প্রশ্ন, সেটা হলো যে আহ, এই যে ওবিসি সংক্রান্ত বিষয়ে আবার মামলা হয়েছে, এর প্রভাব কি এই পোর্টালে আবেদনের ক্ষেত্রে পড়বে আপনার কি মনে হয়? যে আমি আমি আহ, আমার মতে একেবারেই প্রভাব পড়বে না। আমার আহ, প্রধান সচিব বিনোদ কুমার এটা কি অবস্থায় স্টেটাসে আছে তা বলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ল অনুযায়ী আপনারা জানেন যে ডিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে নতুন নোটিফিকেশন করে দিয়েছে, আর এখন কোর্টে ওইটা নিয়ে কিন্তু কোর্ট কোনো স্টে বা কিছু দেয়নি বলে আমাদের এই কমন এডুকেশন পোর্টাল আমরা কিন্তু এগিয়ে যাব। উই হ্যাভ নো রোড ব্লক। আমরা বলবো যে যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা যেন অ্যাপ্লাই করুন, আর তারা তাদের অ্যাডমিশনটা যে আছে অ্যাজ পার নোটিফাইড যা সিটগুলো আছে তাদের অনুযায়ী তারা অ্যাডমিশন নিতে পারবে। আর কি যেহেতু হাইকোর্টের মামলা চলছে, তার শুনানি হয়েছে, আজকেও শুনানি আছে, এবং পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা চলছে, এখানে কোনো নির্দেশ হলে এই ভর্তির ভবিষ্যৎ কি হবে? এই আমাদের প্রধান সচিব তো যদি কোনো নির্দেশ হয় তাহলে তৎকালীন ব্যবস্থা আমরা সেই মোতাবেক নেব। কিন্তু কবে আহ, অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে, এ তো কোনো যুক্তি হতে পারে না। আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাবো, তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে। আমি শুভঙ্কর চৌধুরী বলছি দ্য টেলিগ্রাফ পত্রিকা থেকে। আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে গত বছর ভর্তি হয়েছিল হুম, 4,44,000, গত বছর সিট আপনারা রেখেছিলেন 9 লক্ষ, তার মানে 4.5 লক্ষ সিট ফাঁকা থেকে গেছে। ঠিক। আমার যতদূর মনে পড়ছে এইটা তৈরির একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে সিট ফাঁকা থেকে যায়, কিন্তু 50% অ্যাবাভ 50% সিট রিমেইন ভেকেন্ট। এবারও আবার সেই দেরি না করে এবার আপনার এটা, বলছিল, যেখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন বলেন, আমি বলছি। আমি শেষ করে নিই। এবারেও সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মানে অ্যাক্রস দ্য বোর্ডস রেজাল্ট বেরোনোর প্রায় ওভার দ্য মান্থ 1 মাস পরে সেই বেরোলো। মানে যখন অটোনমাস কলেজ, স্বশাসিত কলেজ তারা এগিয়ে গেল, যদিও তাদের ক্ষেত্রে ওবিসিটা কেন বাধা হলো না সেটা এখনো ক্লিয়ার নয়। এবারও সেই দেরিতেই লঞ্চ হলো, তবে মানে সিট ভর্তি হবে এমনটা কি হবে আমরা আশা করতে পারি, সেটা নিয়ে একটু খোলসা করে তো ভালো হয়। না, আপনাকে মাথায় রাখতে হবে যে গতবারের যে শূন্য সংখ্যার তালিকাটা দেওয়া হয়েছিল তা কেবলমাত্র এই 4 লক্ষ যে 40,190 ছাত্রছাত্রী এবং 461টি কলেজ, তার মধ্যে এটা সীমাবদ্ধ নয়, প্রথমত। দ্বিতীয়ত, আমরা চেষ্টা করছি ভর্তির প্রবণতা দেখে আসন সংখ্যা রেশনালাইজ করার, অর্থাৎ যে বিষয়ে চাহিদা বেশি সেই বিষয়ে আসন সংখ্যা আমরা বাড়াবো। আবার যেই সব কলেজের চাহিদা বেশি অন্যান্য কলেজ থেকে আসন কমিয়ে সেই কলেজগুলিতে আসন বাড়াবো, ইত্যাদি। কিন্তু একথা মাথায় রাখতে হবে যে আপনি যে প্রশ্নটা করছেন এই বিষয়টাই অত্যন্ত ডিনামিক, অর্থাৎ এটা এটা পাল্টায়, এটা পরিবর্তনশীল একটা প্রক্রিয়া। কাজেই এই কাজটা অত্যন্ত সময় সাপেক্ষ। আমি গতবার সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলাম বেশ কিছু কলেজে কিছু আসন খালি থেকে যাচ্ছে,
একটি এইটাই হচ্ছে মূল কথা। এবং আপনি যে আসন সংখ্যাটা বললেন, আহ, সেটা কিন্তু ওই প্রেসিডেন্সি কলেজ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়, অন্যান্য যে কলেজ আছে, তার সামগ্রিক যোগফলের নিরিখে বলাই বাহুল্য এবারে এই এই যে সংখ্যাটা তার থেকে অনেক কম। ফলে আমরা যদি এটা রেশনালাইজ করি, আর এটা যেহেতু মেন স্ট্রিম পড়াশোনা, এদের বাইরে অনেক ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায়, ডাক্তারি পড়তে চলে যায়, তাদের আরো নানা রকম নতুন যে প্রযুক্তিগত পড়াশোনার স্কোপ অনেক অনেক বেড়ে গেছে। mainstream এ একটা পড়াশোনার আহ, আমি অনিহা বলবো না, বরং স্কোপ বাড়ায়। মানুষ আরো ছাত্রছাত্রীরা আরো বিভিন্ন অপশন পাচ্ছে। এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী এতগুলো প্রযুক্তি কলেজ, বিশ্ববিদ্যালয় নানান স্তরে করেছে। দেশে আমরা গতবার থেকে শিক্ষা দপ্তর সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য একটি বন্দোবস্ত এবং একটা, যাতে সকলের সুবিধা হয় আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, এটা আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা চেয়েছিলেন। এবং গতবার থেকে আমরা এই শিক্ষা দপ্তর এটা শুরু করেছিল। 2024-25 সালে পশ্চিমবঙ্গে এটা ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে এটি এই পোর্টালটি আত্মপ্রকাশ করে। আজকে এটি এর দ্বিতীয় বাৎসরিক পূর্তি, এবং এই উপলক্ষে আজকে আমি এই দপ্তরের ভারপ্রাপ্ত এবং আমার প্রধান সচিব শ্রী বিনোদ কুমার মহাশয়, তিনি এখানে আছেন। উচ্চশিক্ষা দপ্তরের প্রায় সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনাদের জন্য প্রথমেই আমি কথা না বাড়িয়ে এর উন্মোচনটা আমি ঘটাচ্ছি। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর 2025-26, এটার যে আত্মপ্রকাশ, সেটা উন্মোচন, সেটা এখন আমরা করব। আমি গণমাধ্যমের যারা এই বিকাশ ভবনের 7 তলায় আছেন, তাদের অনুরোধ করব এটি আজকে ভালো করে যাতে সর্বস্তরে প্রকাশ করেন, প্রচার করেন। আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের দপ্তর আধিকারিকরাও যারা আজকে দেখছেন বা শুনছেন, সবার পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে উন্মোচনের মোড়ক দেখা যাক। গত 2024-25 শিক্ষাবর্ষে মোট 4,44,190 জন ছাত্রছাত্রী এই পোর্টালটির মাধ্যমে সরকার পোষিত অর্থাৎ গভর্নমেন্ট এইডেড মোট 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 461টি কলেজে ভর্তি হয়েছিল। এই ভর্তি প্রক্রিয়া নিয়ে কোথাও কোন রকম অস্বচ্ছতার অভিযোগ ওঠেনি। সে কি করবো, সব যাচ্ছে না, হোল্ড। যদি 7 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গত মাসে এবং আজকে 17 তারিখ, যদি এই সময়টা একটু কমিয়ে আনা যেত না না, আপনি ব্যাপারটা বুঝুন, সেটা হচ্ছে সংরক্ষণ নিয়ে সত্যিই তাদের জটিলতা ছিল, তাহলে এই প্রশ্ন তো মানে নেই এইটা। আর গতবার আমরা পোর্টাল খুলেছিলাম 19 তারিখ, এবার খুলছি 17 তারিখ। তাহলে গেজেট নোটিফিকেশনের ওই কি দপ্তর ওটা, বিসিডব্লিউ, মানে
অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, তারা যে যে মুহূর্তে গেজেট নোটিফিকেশন বার করেছে, নির্দেশিকা দিয়েছেন, তার থেকে 7 দিনের মধ্যে আমরা পোর্টাল চালু করছি। তো কোথায় বিলম্ব আমি বুঝতে পারছি না। এক বলতে পারেন যে কেন মামলা করা হয়েছিল, কি মামলা, সেটা আমরা আমরা দায়ী নয় তার জন্য। বিলম্বের প্রশ্ন না, নয়, আমি অটোনমাস বলছি কলেজ যে বা ধরুন মাইনরিটি ইনস্টিটিউশন এদের ক্ষেত্রে কি ওবিসি সংরক্ষণের কোনো আওতায় আসেনি? এটা কি ওবিসি সংরক্ষণ ছাড়াই তারা ভর্তিতে চালিয়ে যেতে পারে? আমার এটা খোঁজ নিতে হবে, নিয়ে আমি বলতে পারবো। autonomous, তাই তো? হ্যাঁ। আর তাহলে বিলম্বের কথা বলছিলাম না। আমি বলছিলাম যে তাহলে কি সেক্ষেত্রে এই যে শূন্য আসন সেটা কি কিছুটা কমিয়ে আনা যেত? কারণ অনেকেই বাইরে পড়তে চলে গেল এই মাঝখানের সময়টাতে, অনেকেই অন্য জায়গায় ট্রাই করতে শুরু করলো, যেহেতু ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে না, শুরু হচ্ছে না একটা, সেক্ষেত্রে কি শূন্য আসন কমিয়ে আনার একটা জায়গা থাকে? না, আমার মনে হয় না যে বাইরে চলে গেছে, খুব বাইরে যারা যাওয়ার তারা যেত। এমন তো নয় যে প্রথম বাইরে পড়তে যাচ্ছে বিলম্বের কারণে। গত 40-50 বছর ধরেই মানুষ বাইরে পড়তে যায়। তার সঙ্গে পোর্টালের খুব সম্পর্ক আছে, মানে পোর্টালে প্রকাশের তারিখের খুব সম্পর্ক আছে, আমার এমনটা মনে হচ্ছে।